মেজর মুস্তাসিফ ফাদ উৎস বিদেশ থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ গাড়ির সামনে নববধূ সাজে লাল টুকটুকি বেনারসি শাড়ি পরিহিতা নারী ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ল। রাস্তা থেকে তাড়াতাড়ি করে উঠে মেয়েটি ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকাচ্ছে আর বারবার শুকনো ঢোক গিলছে। চোখে মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট। তাকে অস্থির দেখাচ্ছে ভীষণ। অনেকটা সময় দাঁড়ানোর ফলশ্রুতিতে মাথায় করে রাখা শক্ত খোপাটা খুলে লম্বা ঘন কেশ রাস্তায় লুটিয়ে পড়েছে। কপাল থেকে ঘাম বেয়ে গলা অবধি ঝরছে। শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যাওয়ার দরুন বুক ওঠানামা করছে। মেয়েটির নাম ক্যামেলিয়া কায়নাত নিতু। বয়স অনুমান করা ভীষণ কঠিন। দেখে যতটুকু বোঝা যায় তার বয়স 21 কি 22 হয়তো হবে, কিন্তু তার সঠিক বয়স কত হতে পারে তার ধারণা করা মুশকিল। পূর্ণ যৌবন আসে, গায়ের রং দুধে আলতা, গালে চোখে মেকআপের প্রলেপ পড়ায় সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। ভয়ের কারণে মুখটা রক্তিম বর্ণ ধারণ করেছে। সে রাস্তায় পড়ে যাওয়ার সাথে সাথে গাড়ি থেকে দুজন ব্যক্তি এসে সাথে নেমে এসে তার সামনের দিকটায় দাঁড়িয়েছে। সেটা সে খেয়ালই করেনি। মেজর মুস্তাসিফ ফুয়াদ উৎস মাত্রই ছুটিতে বাসায় ফিরছিল। গতকাল নিজ বাসা থেকে তার সাথে যোগাযোগ করে জানানো হয়েছে তার মা ফারিনা বেগম রীতিমতো খুব বেশি অসুস্থ। মায়ের আরোগ্য লাভের কোনো খবর সারাদিন না পেয়ে বিকেলের ফ্লাইটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সে। বহির্দেশীয় সেনাদের সাথে 3 দিনের একটা আলোচনা সভার প্রয়োজনে দেশের বাইরে যেতে হয়েছিল তাকে। এয়ারপোর্ট ল্যান্ড করার পর থেকে যতটুকু সময় বাড়ি পৌঁছাতে প্রয়োজন তারও অধিক সময় লেগে গিয়েছে। সন্ধ্যা পর বাসায় পৌঁছে যাওয়ার কথা। এয়ারপোর্টে গাড়ি পাঠানো হয়েছিল তার জন্য। মাঝপথে গাড়ি একবার খারাপ হয়ে যাওয়ায় মেকানিক ডেকে ঠিক করে মিনিট 15 হলো চলতে শুরু করেছিল। রাস্তাটা দুর্ঘটনাপ্রবল এলাকায় হওয়ায় ড্রাইভার ধীরে ধীরেই ড্রাইভ করছিল। মাঝে মাঝে একবার গাড়ি ব্রিট করার থেমে যেতে হচ্ছিল। গাড়ি পুনরায় চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই আকস্মাৎ এই কাণ্ডটি ঘটে গেল। উচ্চ মাত্রায় নিজের সিটে হেলান দিয়ে আরাম করে বসেছিল। হঠাৎ সামনে উপস্থিত হয়ে যাওয়া লাল শাড়ি পরিহিতা নারীটিকে চোখ আটকে যায়। এই অসময়ে তারই গাড়ির সামনে এইরকম বিয়ে সাজে কোনো মেয়েকে আসতে হলো। শুনছেন, আপনার কোথাও লাগেনি তো? সামনের দিক থেকে অপরিচিত কণ্ঠস্বর পেতে সেদিকে তাকালো নিতু। ফ্যাল ফ্যাল করে দেখতে থাকলো হাতের ডান দিকে পুরুষটিকে, সামনে দাঁড়ানো চুল লম্বা বিশাল দেহী ব্যক্তিটি সাদা রঙের শার্ট পরিহিত। মৃদু ঘামে বুকের সাথে শার্ট লিপটে আছে। গলার দিকটায় 2টা বোতাম খোলা, হাতা কুলোই অবধি ফোল্ড করে রাখা। হাতে সোনালি রঙের ক্যাসিনিও ঘড়ি, সুরভি 2টো চোখ, কালো ফ্রেমের পাওয়ার গ্লাস, 2 গাল ভর্তি খোঁচা খোঁচা চাপদাড়ি। দেখতে এক কথায় পরিপূর্ণ জেন্টেলম্যান। নিতুর হঠাৎই মনে হলো এই মানুষটা তার চেনা, ভীষণ চেনা। বিশেষ করে মানুষটার কপালে কাটা দাগটা। নিতুকে বিচ্ছিন্ন চোখে এভাবে পর্যবেক্ষণ করতে দেখে উৎস আবারও শুধালো, আপনি ঠিক আছেন? কোথাও কি চোট পেয়েছেন? আমার গাড়িতে ফার্স্ট এড বক্স রাখা আছে। সম্বিত ফিরে পেল নিতু। পুনরায় পেছনের দিকে শুকনো ঢোক গিলে বলল, আমাকে প্লিজ বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। অস্থির হলো উৎস। 2 কদম এগিয়ে এসে ব্যস্ত গলায় শুধালো, কে আপনাকে মারতে চাইছে? আমাকে বলুন সবটা, আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারবো। মেজর মোস্তাসিম ফুয়াদ উৎসের পাশেই তার গাড়ির ড্রাইভার রতন নিয়ে দাঁড়িয়ে আছে। সে একজন বিজ্ঞ লোক। তার বিজ্ঞ চেহারায় ফুটে উঠল অজানা এক আশঙ্কা। মনে হলো খারাপ কিছু ঘটতে চলেছে। সে উৎসকে ছেলের মতোই দেখে। বয়স হলেও তাকে কাজ থেকে এখনও ছাড়িয়ে দেওয়া হয়নি। সে একজন বিশ্বস্ত কর্মী। রতন নিয়ে উৎসকে হাত ধরে টেনে একটু দূরে নিয়ে এসে চাপা স্বরে বলল, আব্বা, এসব ঝামেলায় না জড়ালে হয় না। মনে হচ্ছে সামনে বড় একটা বিপদ আসতে চলছে। উৎস রতন মিয়াকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না চাচা, কিচ্ছু হবে না। মেয়েটা বিপদে আছে, সাহায্য করা আমার দায়িত্ব ও কর্তব্য। পুরো দেশ আমাদের ওপর ভরসা করেই চলছে। উৎস নিতুর দিকে এগিয়ে আসতেই নিতু ঝেবা দিয়ে শুকনো খড়খড়ে ওষ্ঠজোড়া ভিজিয়ে বলল, পানি হবে, খুব তেষ্টা পেয়েছে। উৎস রতন মিয়াকে ইশারা করে গাড়ি থেকে পানির বোতল এনে নিতুকে ধরিয়ে দিল।
রতন মিয়ার হাত থেকে তাড়াতাড়ি করে বোতলটা নিয়ে হাফ লিটারের পানির বোতলে সম্পূর্ণ পানি শেষ করলো। পানি খাওয়া হলে উৎসকে উদ্দেশ্য করে বলল, আমাকে একটু দূরে কোথাও নামিয়ে দেবেন গাড়ি করে? কোনো বাজার বা স্টেশন হলে ভালো হয়। উৎস কিছুক্ষণ মৌন থেকে বলল। আসুন। অনুমতি পেতেই নিতু আর এক মুহূর্ত দেরি না করে আগের জায়গায় গাড়ির পেছনের সিটে গিয়ে বসে পড়ল। উৎস রতন মিয়াকে গাড়ি ড্রাইভ করতে বলে নিজেও নিতুর পাশে সিটে বসলো। গাড়ি চলতে শুরু করলো। উৎস সে এই প্রথম থেকে একটা কথা বলার চেষ্টা করে যাচ্ছে নিতুকে। তাকে বড্ড চেনা চেনা লাগছে তার কাছে। নিজের আগ্রহ দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, আপনাকে দেশে বা দেশের বাহিরে কোথাও দেখেছি হয়তো, সম্ভবত দেশের বাহিরে। আপনাকে চেনা চেনা লাগছে, মনে করতে পারছি না। কিন্তু এখনো স্বাভাবিক হতে পারেনি। কিছুক্ষণ পর পর জানালা দিয়ে গাড়ির পেছনে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখছে। উৎসের প্রশ্নটা কানে যেতেই ওপর নিচে মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, দুবাই, মালয়েশিয়া, ইন্ডিয়া, নেপাল 4 দেশে গিয়েছি। বাংলাদেশে খুব একটা থাকা হয়নি গত 10-12 বছরে। আমি ফ্যাশন ডিজাইনার, মডেলিংও করা হয় টুকটাক। এসএসসি পাশ করে মালয়েশিয়ায় পাড়ি জমাই। ওখানে থেকেই পড়াশুনো শেষ করেছি। ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন অনুষ্ঠানে আমার যাওয়া হয়। গত বছর নেপালে গিয়েছিলেন? জি। ইয়েস, ওখানেই হয়তো দেখেছি। আপনি? আমি উৎস, মেজর মুবতাসিম ফুয়াদ উৎস। উৎস নামটা কর্ণকুহরে আসতেই চমকে উঠল নিতু। চোখ আটকে গেল উৎসের পুরো মুখে। এই লোকটাকে প্রথম দেখাতেই চেনা চেনা লেগেছিল তার। নামটা শুনে নিশ্চিত হলো এই মানুষটা আবারও সামনে আসবে। এটাও হওয়ার ছিল। ভুলেই তো গিয়েছিল সে পুরনো আবেগ অনুভূতি। তাহলে সৃষ্টিকর্তা কেন আবার তার সামনে দাঁড় করিয়ে দিল? কিছুক্ষণ চেয়ে দেখলো সেই মানুষটাকে। এই মানুষটাকে দাঁড় হতে পারত? মনে মনে প্রশ্ন জাগে তার। উৎসের বয়স তো কম হলো না। বিয়ে করেছে সে? করবে নাই বা কেন? নিশ্চয়ই ছোট একটা ফুটফুটে বাচ্চাও আছে। সে কিনা অস্পষ্ট গলায় বাবা বাবা বলে ডাকে। আপনার নাম? উৎসের প্রশ্নে ঘাবড়ে গেল নিত। নিজের অতীতের সত্যিকারের নাম বলে কি উৎস তাকে চিনবে? তখন তো এরকম স্বাভাবিক তার সাথে নাও থাকতে পারে। কিন্তু সেই 15-20 দিনের ক্যামেলিয়াকে তার মনে আছে, যাকে সে বিকাল ফুল নাম দিয়েছিল। মনে থাকার কথা না। সময় তো কম কেটে যায়নি 10 বছর। নিশ্চয়ই মনে থাকার প্রশ্নই ওঠে না। তাছাড়া তার চোখে তো পরবর্তী বিকাল ফুল হয়ে অন্য কেউ ধরা দিয়েছিল। অন্য কেউ তার জীবনে ফুলের সুবাস ছড়িয়েছিল। কিন্তু সংক্ষেপে বলল, নিতু। বিয়ের আসর থেকে পালিয়েছেন? কিন্তু না বোধক মাথা নেড়ে বলল, শহরে বড় একটা কোম্পানির সাথে চুক্তিতে দেশে এসেছিলাম। ব্রাইডাল শ্যুট ছিল। আমার বাবা কোনোভাবে আমার খোঁজ পেয়েছে হয়তো। আমাকে নিয়ে যেতে কয়েকজন লফঙ্গাকে পাঠিয়েছে। আমি পালিয়েছি। উৎস বলল, বাবা, বাড়িতে যাবেন না? যাবেন কোথায় এখন? মৃদু মুখ মলিন করে উৎসের দিকে তাকিয়ে বলল, জানি না, সৃষ্টিকর্তা যেখানে গন্তব্য হিসেবে লিখে রেখেছেন সেখানেই যাব। তবে বাবার বাড়িতে যাব না। এখানে বান্ধবীর বাসায় উঠেছিলাম। ও বলল বাবা ওখানকার খবরও পেয়ে গেছে। মেবি ফোনের লোকেশন ট্র্যাক করা হয়েছিল। এখন ফোন কোথায়? সাথেই রেখেছেন? বন্ধ আছে। গাড়ি হঠাৎ করে ব্রেক কষে থেমে গেল। রতন মিয়া উৎসের দিকে দেখে ব্যগ্র গলায় বলল, আপনি বসেন আব্বা, আমি দেখতেছি। রতন মিয়া বেশ কিছুক্ষণ সময় ইঞ্জিন এটা ওটা চেক করলো। নিজে কোনো কিছু বুঝতে না পেরে উৎসের দিকে এগিয়ে এসে মৃদু গলায় বলল, আবার নষ্ট হয়ে গেছে? কাছে পিঠে মেকানিক্স আছে কিনা দেখতে হবে। বিরক্ত হলো উৎস। কড়া গলায় বলল, এমন গাড়ি নিয়ে বের হতে কে বলেছে আপনাকে? বাড়িতে নতুন গাড়ি পড়ে আছে, তবু এই পুরনো গাড়ি নিয়ে টানটানি কেন করতে হবে? যান গিয়ে দেখুন কোথায় মেকানিক আছে। রতন মিয়া কিছু না বলে গাড়ির ভেতর থেকে নিজের ফোনটা নিয়ে বেরিয়ে গেল। গ্রাম এলাকা, এখানে কোথায় গাড়ির মেকানিক পাওয়া যাবে কে জানে। উৎসের মেজাজ খারাপ দেখে বাইরে বের হওয়ার প্রস্তাব উপস্থাপন করলো নিতু। সে বলল, বাইরে ভালো হাওয়া বইছে। বাইরে গিয়ে দাঁড়ালে আপনার হয়তো ভালো লাগবে। উৎস ভ্রু শটান বিস্তৃত করে শুধালো, এখন ভয় লাগছে না আপনার? আমার উপর আক্রমণ হলে আপনি বাঁচাবেন, আমি এটুকু নিশ্চিত। দুজনে বের হয়ে এলো গাড়ি থেকে।
রাত 9টার মতো বাজে যাচ্ছে। জায়গাটা গ্রাম এলাকা হওয়ায় দূর দূরান্তে সেরকম মানুষ দেখা যাচ্ছে না। তবে রাস্তার পাশ দিয়েই বাড়ি ঘর বাল্ব জ্বলছে, কথাবার্তার আওয়াজও সময় সময় পাওয়া যাচ্ছে। দুজনে গাড়িতে হেলান দিয়ে পাশে পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেকেন্ড কয়েকের জন্য ঝড়ো হাওয়া বয়ে গেল। বাতাসে যত ধুলোবালি ছিল সব যেন ক্যামেলিয়ার চোখে প্রবেশ করলো। চোখ বন্ধ করে চিৎকার করতে থাকলো। হঠাৎ নিতুকে শান্ত হতে বলল। শাড়ির আঁচল দিয়ে চোখ থেকে ময়লা বের করে ফেলুন। নিতু চিকন গলায় বলল। শাড়ির আঁচল তো খসখসে, ব্যথা লাগবে। আপনার কাছে রুমাল হবে? উৎস পকেট থেকে রুমাল বের করে হাতে দিতে গিয়ে ভাবলো সে একা একা ময়লা কিভাবে বের করবে, তাই বলল। আমি বের করে দিচ্ছি, আপনি শুধু ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ধরে রাখুন। উচ্চ সযত্নে নিতর চোখ থেকে ময়লা বের করে দিচ্ছিল। সামনের দিক থেকে কয়েকজন ছেলে হেঁটে আসছিল রাস্তার পাশ দিয়ে। তার একমাত্র ব্যঙ্গ করে বলে উঠল। ও হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে দুইজন চুমো খাচ্ছে, সিসি লজ্জা নেই এদের। তাদের গলা শুনতে পেল রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাওয়া 2-3 জন রাস্তার পার হয়ে এপাশে এসে দাঁড়ালো। উৎস আর নিতু তখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দুজনেই আশেপাশের মানুষের ব্যবহারে অবাক। একজন তো বলেই উঠল। রাস্তায় কি বেশ্যাখানা মনে হয়? রাত দুপুরে চুম্মাচাটি করতেছেন। ঘর ভাড়া নিলে তো পারেন, এখানে তো আর কাপড় খুলতে পারবেন না, নাকি কুত্তার মতো স্বভাবও আছে? পাশে থেকে আরও একজন বলে উঠল। বিয়ের আসর থেকে মেয়ে তুলে এনে এখানে ফষ্টিনষ্টি করছেন। মেয়ের পোশাক দেখে বউ বউ মনে হলেও আপনাকে দেখে তো বর্বর মনে হচ্ছে না। অন্যদিক থেকে আরেকজন নিতুর প্রতি সহমর্মিতা দেখিয়ে বলল। মায়ার হয়তো দোষ নাই, এই লোককেই হয়তো জোর জবরদস্তি করছে। মায়ার চোখে পানি, সাথে গাড়ি আছে, পোশাকও বড় লোকের দেখে ভদ্রলোকই মনে হয়, তাহলে ব্যবহার এমন কেন? নোংরামে বের করছি তারা। লোকটা আরেকজনকে ডেকে বলল। এই কাজী সাহেবকে ডেকে আনতো, নষ্টামি এখানে চলবে না। আর এই যে আপনি টাকা পয়সা যা আছে ফেলেন, না হলে দেখা যাবে মেয়েকে রেখে পালিয়ে যাবেন। কথাগুলো যেন উৎস শরীরে কাটার মতো বিঁধল। দাঁত মুখ শক্ত করে বলল। সমাজ পরিষ্কারের দায় দায়িত্ব কি আপনারা নিয়ে বসে আছেন? এখানে যে আমরা দুইজন নষ্টামি করছিলাম তার প্রমাণ কি? গাড়ি থাকতে গাড়ির বাহিরে এসেই বা নষ্টামি করব কোন দুঃখে? উৎস পিছিয়ে গিয়ে নিজের গাড়ির ভেতর থেকে সাইলেন্সারকৃত ব্যক্তিগত পিস্তল এবং আইডি কার্ড বের করে নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে। এখানে যে যে নিজের কথায় দাঁড়িয়ে থাকতে পারবে সে বাদে সবগুলো লাশ পড়ে যাবে। উৎস আকাশের দিকে একটা ফাঁকা গুলি ছুঁড়ে বলল। 20-22 বছরের বাচ্চা ছেলে পেয়েছ? ধমক দিলে প্রস্রাব করে প্যান্ট ভিজিয়ে ফেলবো। রাস্তায় বসে হাত পা ছুঁড়ে কান্নাকাটি করতে করতে বিয়ে করতে রাজি হয়ে যাব। দল বেঁধে অরাজকতা চালাও এক একজন, আর এখন এসেছো বিয়ে দিতে। টাকা খাওয়ার শখ জেগেছে? তোমরা তো পারো সেটা করতে। লোকজনকে জিম্মি করে হাজার হাজার টাকা খাওয়া তোমাদের কাজ। গ্রামের মোড়ল মাতব্বর সাজতে এসেছো না? সব কটাকে চেনা আছে আমার। কার কার টাকা লাগবে এগিয়ে আয়। যেদিক যেদিক দিয়ে টাকা দেওয়া সম্ভব হবে সব দিক দিয়ে টাকা ভরে দেবো আজ। সব চুপচাপ হয়ে গেল, একে অপরকে দেখতে থাকলো। উৎস একজনের দিকে এগিয়ে গিয়ে মাথায় রিভলভার দিয়ে ধাক্কা দিয়ে বলল। কি দেখে মনে হয়েছে যে রাস্তাটারে বেশ্যাখানা বানিয়ে ফেলেছি? বলার সুযোগ পাইলে কোনো হারামজাদা থামতে চাস না, তাই না? অন্যের জীবনে খুব মাতব্বরি করার শখ। একটা একটা করে দানা ভরে দেব মুখে। মেজর উৎস আমার নাম। আমার নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে পানি খায়, আর তোরা এসেছিস আমাকে গালি দিতে? তোদের এক একটারে যে এখনো গিলের ঠেকুর তুলিনি, এটাই তোদের ভাগ্য। কথাগুলো বলেই শক্ত হাতে একটা থাপ্পড় বসিয়ে দিল উৎস। ছেলেটা টাল সামলাতে না পেরে পিছিয়ে গেল কয়েক পা। নিতু দৌড়ে এসে উৎসকে সরিয়ে নিয়ে এলো। ভীত সন্ত্রস্ত গলায় বলল। আসলে বাতাস উঠেছিল, ধুলো চোখে যাওয়ায় উনি বের করে দিচ্ছিলেন। আপনারা ভুল বুঝেছেন, আমাদের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। প্লিজ আপনারা এখন আসুন। লোকগুলোর মধ্যে একজন গলা স্বর নরম করে বলল। আসলে মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে এইদিকে, তাই ভেবেছিলাম। উৎস থামিয়ে দিয়ে বলল। কয় জোড়াকে বিয়ে দিতে পারলেন? লোকটা আমতা আমতা করে বলল। একটাও না। উৎস ঠোঁট কামড়ে নিজেকে সংযত করে বলে উঠল। গেলি এখান থেকে? লোকগুলো আর এক মুহূর্ত দেরি করলো না। একজন আরেকজনকে টেনে নিয়ে এগোতে থাকলো। নিজেদের মধ্যে কিছু একটা বলাবলি করতে করতে চলে গেল। কিছুক্ষণের মধ্যে রতনও ফিরে এলো একজনকে সাথে নিয়ে।
উৎস তখনও রাগে ফুঁসছে। নিতু চুপচাপ পাশেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর পর উৎসকে আর চোখে দেখেছে সে। কিছু বলার সাহস পাচ্ছে না। এখন থেকেই সে একা কোথাও চলে যাবে, নাকি উৎস তাকে অন্য কোথাও নামিয়ে দেবে সেটা কিছুতেই বুঝতে পারছে না। এদিকে রাত বাড়ছে। প্রায় 45 মিনিটের মতো লাগলো গাড়ি ঠিক করতে। রতন টাকা মিটিয়ে দিয়ে উৎসের কাছে এসে চাপা স্বরে বলল, আব্বা, গাড়ি ঠিক হয়ে গেছে, চলেন ফেরা যাক। উৎস সোজা হয়ে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, আর একবার বাড়ি পৌঁছানোর আগে গাড়ি থামালে গাড়ি সহ আপনাকে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো, বলে দিলাম আমি। সোজা বাড়ি যাওয়ার কথা শুনে নিতু আমতা আমতা করে বলল, রেল স্টেশন এখান থেকে পায়ে হেঁটে গেলে 15-20 মিনিট। গাড়ি থামালে হয়তো আবার নষ্ট হয়ে যেতে পারে। আমি এখান থেকে হেঁটে চলে যাই। উৎস গাড়ির দরজা খুলে দিয়ে বলল, সোজা গিয়ে সিটে বসবেন। আগামীকাল আমি নিজে আপনাকে স্টেশনে পৌঁছে দেব। এত রাতে একটা মেয়েকে রাস্তায় ছেড়ে দেওয়ার মতো অমানুষ আমি নই। নিতু মাথা নিচু করে নরম গলায় বলল, আমি অনেকের জন্য ভীষণ আনলাকি। আমার জন্য আপনার আবারও কোনো বিপদ হতে পারে, তাই বলছিলাম কি। নিতুকে কথা শেষ করতে উৎস বলে উঠল, যা হয় আমি দেখে নেব। গাড়িতে উঠতে বলেছি আপনাকে, কথার অবাধ্য হবেন না। মাথা প্রচণ্ড গরম আছে। বাড়তি কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে গিয়ে উঠে বসলো নিতু। পরপরই উৎস গিয়ে পাশের সিটে বসলো। গাড়ি চলতে শুরু করলো। এবার কোনো মতেই গাড়ি থেমে যাবে না। রতন খুব সাবধানে এক টানে দ্রুত পথ শেষ করে বাড়ি এসে পৌঁছালো। বাড়ির একপাশে গাড়ি পার্কিং করার ব্যবস্থা করা। উৎস আর নিতুকে আগেই বাড়ির সামনে নামিয়ে দিয়ে রতন গাড়ি নিয়ে চলে গেল। নিতু এখন দোতলা একটা সুন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে। সাদা চকচকে দেওয়াল, বিভিন্ন জায়গায় সাদা পাথরের কাজ করা। বাহিরে আলো জ্বলছে। মনে হচ্ছে না এটা রাত। একমাত্র আকাশের দিকে তাকালেই তারাগুলো বুঝিয়ে দিচ্ছে এটা রাত। নিতু একই জায়গায় দাঁড়িয়ে চারপাশে একবার করে চোখ বুলিয়ে নিচ্ছিল। উৎসব বাড়ির ভেতরে ঢুকবে তখনই নিতুকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, কি হলো, আসুন। উৎস ভেতরের দিকে রওনা দিল। নিতু পেছন পেছন ধীর পায়ে হাঁটছে। লম্বা একটা করিডোরের মতো পার করে ড্রয়িং রুমে পৌঁছালো দুজন। সোফায় আত্মীয় বেশ কয়েকজন দেখা মিলল। উৎসের বুকটা প্রথমে কেঁপে উঠল। মনে মনে ভাবলো, আমা খুব বেশি অসুস্থ নয় তো? পরক্ষণেই তাদের বেশভূষা দেখে সন্দেহ হলো তার। কিছুতেই মনে হলো না যে তারা অসুস্থ কাউকে দেখতে এসেছে। এদের দেখলে তো যে কেউ নিশ্চিত হবে এটা ভেবে যে তারা নিশ্চয়ই বিয়ে খেতে এসেছে। উৎসকে দেখে একজন উঠে দাঁড়ালো। হেসে উৎসের দিকে এগিয়ে এসে কিছু বলবে, তখনই তার পিছনের দিকে নিতুকে দেখে মুখ থমথমে ভাব চলে এলো। ভাঙা ভাঙা শব্দে শুধু বলল, এটা কে উৎস? উৎস মায়ের রুমের দিকে যেতে যেতে বলল। সেসব পরে বলবো। আম্মা কই? শরীর কেমন? নিতু সেখানে এত মানুষের সামনে না দাঁড়িয়ে শাড়ির দুই পাশে ধরে একটু উঁচু করে দৌড়ে উৎসর পিছু নিল। এবারে কিছুই সে বুঝতে পারছে না। উৎস ছাড়া এখানে পরিচিত মুখ আর একটাও নেই। উৎস মায়ের রুমে দরজায় নক করতে কিছুক্ষণ পর একজন এসে দরজা খুলে দিল। উৎস আর নিতুর পেছনে ড্রয়িং রুমে যারা বসেছিল তাদের মধ্যে প্রায় সবাই দাঁড়িয়ে গেছে। চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। সবার মনেই হয়তো একটাই প্রশ্ন, উৎসের সাথে মেয়েটাকে গায়ে বেনারসি শাড়ি বা কেন? উৎস কি তবে বিয়ে করে বউ নিয়ে এলো? এটাও সম্ভব? দরজা খুলে দিল 18-20 বছর বয়সী একটা মেয়ে। পরনে লাল শাড়ি, দেহের প্রতিটা অঙ্গে বিয়ের সাজ, দুই হাত ভর্তি মেহেদি, পায়ে শব্দ করার উপর, মুখে প্রতিটা জায়গায় মেকআপের প্রলেপ, এমনকি মাথায় বউয়ের ওড়না। মাথা থেকে পা অব্দি মেয়েটাকে দেখলো উৎস। ওইদিকে মেয়েটা ছলছল চোখে উৎসের পাশে দাঁড়ানো নিতুকে দেখে যাচ্ছে। উৎস বিস্ময়ের সাথে বলে উঠল, হচ্ছেটা কি এই বাড়িতে? সোহা, ফোনে বলা হলো আম্মা অসুস্থ। এখানে সবার পোশাক দেখে মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে। কি হচ্ছে এখানে? ভেতর থেকে এক পঞ্চাশোর্ধ্ব পৌরা নারী এগিয়ে এলেন। মা ফারিনা বেগম। বয়সের সাথে শারীরিক গড়নের তেমন কোনো মিল নেই। গায়ের রং ফর্সা, শরীরের উচ্চতাও বেশ চোখে লাগার মতোই। এই চেহারা চোখে কিছুতেই মনে হবে না তার বয়স 50-এর বেশি। তিনি এগিয়ে এসে সোহার পাশে দাঁড়িয়ে গেলেন। উৎসের দিকে তাকিয়ে বললেন, আপনার বয়স তো কম হচ্ছে না। আর কতদিন এভাবে? বিয়ের ব্যবস্থা করেছিলাম,
এতক্ষণে সময় হলো আসার? উৎসের পাশে চোখ যেতেই আটকে উঠলেন ফারিনা বেগম। অচেনা একটা মেয়েকে বিয়ের সাজে ছেলের পাশে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে শক্ত গলায় শুধালেন। এই মেয়েকে? সম্পর্ক কি তোমাদের? মেয়েটা বিয়ের সাজে কেন? কি হচ্ছে এখানে? এই পিচ্চি মেয়ের সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছো আম্মা? ওর এখন যা বয়স, তখন আমি বিয়ে করলে ওর বয়সী একটা মেয়ে হতো আমার। কিভাবে পারো তুমি এমন উদ্ভট কাজ করতে? বিয়ে করছি না বলে তুমি এমন একটা কাজ করবে? আর এই পিচ্চি মেয়েও রাজি হয়ে গেল আমাকে বিয়ে করতে? ওর বাবা মা আমার বয়স জানে না? ওর বয়সের দ্বিগুণ আমার বয়স। মানে তোমাদের চোখ আর মস্তিষ্ক কি কাজ করা বন্ধ করে দিল? এই মেয়ের সাথে আমি সংসার করব? উৎসের কথায় তেড়ে এলেন ফারিনা বেগম। ছেলের বুকে ধাক্কা দিয়ে বলে উঠলেন। মায়ের মুখের উপর কথা? নিজের পছন্দে তো একবার একজনকে নিয়ে এসেছিলে, কি হলো? এবার তোমাকে আমার পছন্দেই বিয়ে করতে হবে। বয়সে তাদের কোনো সমস্যা না থাকলে তোমার কেন হচ্ছে শুনি? আর এই মেয়েকে বিয়ের সাজে কেন? শেষের কথাটা নিতুর দিকে তাকিয়ে বললেন তিনি। নিতু সবগুলো কথা ছেড়ে একটা কথাতেই পড়ে রইল। কানে বাজতে লাগলো সেই কথা। নিজের পছন্দিত একবার একজনকে নিয়ে এসেছিলে, কি হলো? বুকের ভেতরটা মুচড়ে উঠল নিতুর। উৎসর দিকে এক পলক চেয়ে রইল সে। তার মানে উৎস বিয়ে করেছিল? তাহলে এখন আবার বিয়ে কেন? আশেপাশে হয়তো বউকে খুঁজলো সে, নয়তো কোনো এক পরিচিত মুখ যার সাথে উৎসর জীবন সাজিয়েছিল। কিন্তু সে কোথায়? কি হয়েছিল উৎসের সাথে? তার নিজের বর্তমানে কি কি ঘটে গেছে? মাথা নিচু হয়ে এলো নিতুর। উৎস বলে উঠল। আম্মা, আর যাই হোক, নিজের হাঁটুর বয়সী কোনো বাচ্চা মেয়েকে বিয়ে করতে পারবো না আমি। বিয়ের পর ওলে লেলে করতে পারবো না। অনেক পথ জার্নি করে এসেছি, এসব আর ভালো লাগছে না। এসব চলতেই থাকলে আমি কিন্তু বাড়িতে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিব, বলে রাখলাম। ফারিনা বেগম নিতুর দিকে ইশারা করে বলল। এই মেয়ে কে? তুমি কি ওকে বিয়ে করে এনেছো? যদি বিয়ে করে আনো তবে তোমাদের মেনে নিব কি না সেটা ভেবে দেখব। তবে যদি বিয়ে করে না আনো তবে জেনে রাখো সোহাকেই বিয়ে করতে হবে তোমার। আর সেটা আজ, এখনই, এই মুহূর্তে। আজ কোনো মাফ নেই, মানে মাফ নেই। তুমি আমাকে বেশ ভালো করেই চেনো উৎস। দুইটা অপশনের যে কোনো একটা আজ হতেই হবে, হয় সোহা নয়তো এই মেয়ে। উৎস মনে মনে ভাবলো, মরার চেয়ে খাড়া হয়ে থাকা ভালো। সবাইকে অবাক করে দিয়ে সে হঠাৎ নিতুর হাত ধরে মাকে দেখিয়ে বলল। ও নিতু, হ্যাঁ আমরা আজই বিয়ে করেছি। শুনেছ? শান্তি পেয়েছ এবার? ভেবেছিলাম সারপ্রাইজ দেব, কিন্তু বাড়িতে যে পরিস্থিতি তৈরি করে রেখেছ, এবার এসব বন্ধ করো। উৎসের কথা কানে যেতেই নিতু অবাক চোখে উৎসের দিকে চেয়ে রইল। চোখ দুটো যেন এখনই বিস্ফোরিত হবে। আশেপাশে সবার মধ্যে ফিসফিস শব্দে কথা বলা বলি শুরু হলো। সোহা কান্না করতে করতে এতক্ষণে রুমের ভেতরে চলে গিয়েছে। সবার মুখে বিস্ময়, রাগ, অভিমান ঠিকরে পড়লেও ফারিনা বেগমের মুখ উজ্জ্বল হাসি খেলে গেল। নিতুর গালে হাত দিয়ে বললেন। মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে আমার বৌমা! এ যেন আকাশের চাঁদটা জমিনে নেমে এসেছে। ফারিনা বেগমের কঠিন রূপ থেকে হঠাৎ এমন পোলটি খাওয়া দেখে এক পাশে থেকে সোহার মা সোহার বাবাকে বলে উঠল। গাড়ি বের কর। আবার তো বউ পছন্দ হয়ে গেছে। আমি আর আমার মেয়েকে নিয়ে এখানে অপমানিত হতে চাই না। এক্ষুনি গাড়ি বের কর, এখানে আর এক মুহূর্তও না। সোহা দৌড়ে রুম থেকে বেরিয়ে এলো, হাতে নিজের পার্স ব্যাগ। সেটাই আনতে সম্ভবত দৌড়ে ভেতরে গিয়েছিল। মায়ের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল। আমার বিয়েটা হলো না মা, আমার কি হবে এখন? আমি ফেসবুকে ম্যারিড স্ট্যাটাস দিয়েছি। সোহার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। কিছু হবে না মা, পোস্টটা ডিলিট করে দিলেই হবে। আমি তোকে আরও ভালো ছেলের সাথে বিয়ে দেব। তখন বিয়ের পর জামাইসহ ছবি তুলে স্ট্যাটাস দিবি। আমার এখন স্যাড পোস্ট দিতে ইচ্ছে করছে মা, এই লোক আমার মন ভেঙে দিয়েছে। আগে বাড়ি যাই চল, পরে যা ইচ্ছে পোস্ট করে দিস, মুখোশ খুলে দিস এদের। প্রয়োজনে লাইভে গিয়ে আসল চেহারা সামনে আনবি। বলেই মেয়েকে ধরাধরি করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন তারা তিনজনে। অনেকেই মুহূর্তের মধ্যে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছে। হাতে গোনা কয়েকজন সেখানে এখনো উপস্থিত।
ড্রয়িং রুমে এসে বসেছে সবাই। নিতু আর উৎস পাশাপাশি বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। ফারিনা বেগম নীরবতা ভেঙে বলে উঠলেন। তোমরা বিয়ে করলে কখন? উৎস একবার নিতুর দিকে চাইল। নিতু তখনও কিংকর্তব্য বিমূঢ়। কি হচ্ছে, কি হতে চলেছে কিছুই বুঝতে পারছে না। এই অবস্থায় কিছু বলা উচিত হবে কিনা সেটা বুঝতে পারছে না। সে শুধু মাথা নিচু করে চুপচাপ অপরাধীর মতো বসে আছে। উৎস মায়ের প্রশ্নের জবাবে বলল, আজ ওর বাবা ওকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল। আমি গিয়ে ওকে নিয়ে এসেছি। কাজী অফিসে বিয়ে করে নিয়েছি দুজন। ফারিনা বেগম সহসা বলে উঠলেন। প্রমাণ দেখাও। কিসের প্রমাণ? বিয়ে করেছো তার প্রমাণ। নিতু উৎসের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, বিয়ে করেছে কিনা সেটার প্রমাণ চাচ্ছে এই মহিলা। সকালে দেখা গেল ডেকে আমার কাছে বাসর হয়েছে কিনা সেটার প্রমাণ চাইলো, তখন কি করব? আপনার আম্মা কিন্তু একটা চিজ, মেজর সাহেব। আমার নিজেকে এখন সত্যি সত্যি আনলাকি মনে হচ্ছে। নিতু যেখানে বিপদ সেখানে, আল্লাহ রক্ষা করো এবারের মতো। নিতুর কথা নিতু ব্যতীত আর কেউ শুনল না। উৎস মাকে বলল, কাগজপত্র 1 সপ্তাহ পর দেবে। আমি বিয়ে করেছি সেটা তোমার অবিশ্বাস হচ্ছে? আমি এই রাতে লাল শাড়ি পরা কোন মেয়েকে তোমার সামনে হাজির করব কিভাবে? মেয়ে এত সস্তা নাকি যে বউ সেজে রাস্তায় ঘুরে বেড়াবে আর আমি টুপ করে তুলে আনবো? অনেক রাত হয়েছে আম্মা, এসব আর ভালো লাগছে না, আমি রুমে যাচ্ছি। বলেই উঠে দাঁড়ালো উৎস। নিতু মাথা তুলে উৎসের দিকে চাইল। ফারিনা বেগম বললেন, তুমি একা একা রুমে চলে যাচ্ছ? তোমার বউ কি এখানে সোফায় ঘুমাবে নাকি? জিভে পায়ে কামড় খেলো উৎস। মা তার বড্ড চালাক, যে কোনো পরিস্থিতিতে আসল ঘটনা ধরে ফেলতে ওস্তাদ। ওর চোখে ধুলো দেওয়া কিছুতেই সম্ভব না। সে মায়ের কথার উত্তর না দিয়ে নিতুকে ডেকে বলল, এসো, ঘুমোবে না? আলাদা করে ডাকতে হবে কেন? আমি যেখানে যাব তুমি বসে না থেকে সেখানেই তো যাবে, তাই না? নিতু উঠে দাঁড়ালো। উৎস নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়াতেই ফারিনা বেগম একজনকে ডেকে বললেন, যা তো কাজীকে ডেকে নিয়ে আয়, ওদের আমি আবার বিয়ে দেব। দুজনের চোখই যেন চরকাত। উৎস আর নিতু একে অপরের দিকে চাওয়াচাই করছে। উৎসর মন বলছে তার মা কিছু সন্দেহ করেছে, বা তার কোনো কথাই বিশ্বাস করেনি। মায়ের কেন এত চালাক হতে হবে এই কথাটাই বুঝতে পারে না সে। বয়স তো তার কম হলো না, বিয়ের বয়সও পেরিয়ে যাওয়ার জোগাড়। প্রায় 35 হতে চললো। এই বয়সে মা তাকে বিয়ে করাতে উঠে পড়ে লাগছে, যেন জিন্দা যে কোনো একটা মেয়ের সাথে বিয়েটা দিয়ে দিতে পারলেই তিনি বেঁচে যান। এমন পরিস্থিতিতে কিছু বলার মানে আরও ফেঁসে যাওয়া। এক বিপদ থেকে পালিয়ে আর একটা বিপদে এইভাবে পড়তে হবে সেটা কল্পনাও করতে পারেনি। কিন্তু এখন তার সব কিছু এলোমেলো লাগছে। ইচ্ছে করছে সব সত্য বলে দিতে, কিন্তু যে মানুষটা তাকে আশ্রয় দেওয়ার কথা ভেবেছিল, তাকে বিপদে ফেলা ঠিক হবে কিনা সেটাই ভেবে পাচ্ছে না সে। কিন্তু তার কথা ভেবে নিজেকে এমন বিপদে ফেলাও তো বেইনসাফি কাজ। দুজনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফারিনা বেগম আবার বলে উঠলেন, দাঁড়িয়ে রইলে কেন? বসো। শুনলে না আমার কথা? তোমাদের আবার বিয়ে পড়ানো হবে, তারপর রুমে যাবে। আমি কোনো ত্রুটি রাখতে চাই না। ছেলের বিয়ে নিজে দাঁড়িয়ে থেকে আবার দিতে চাই, নিজের চোখকে শান্ত করতে চাই। উৎস মায়ের দিকে এগিয়ে এসে কণ্ঠস্বর নরম করে বলল, আম্মা, এত রাতে এইসব ঝামেলা না করলে হচ্ছেই না, কেন করছো এমন? বাড়াবাড়ি মনে হচ্ছে কেন তোমার? লাগবে তো আধা ঘন্টা। এটুকু সময় দেরি করে রুমে গেলে কিছুই হবে না। তুমি আমার কথা না শুনলে আমি ওষুধ খাওয়া বন্ধ করে দেব। উৎস, মাথায় রেখো আমার কথা। ভয় দেখাচ্ছ? আমি এসব আর করতে পারবো না, আমি রুমে যাচ্ছি। আমার কথা মতো কাজ না হলে আমি তোমাকে এই রাতে বাড়ি থেকে বের করে দেব। উৎস, ভেবো না মেজর হয়েছে বলে তোমাকে মাথায় করে রাখবো। অনেক বছর চুপ করে থেকেছি, আজ আমার কথাই শেষ কথা। তুমি নতুন করে আমার সামনে এখনই আবার বিয়ে না করলে আমি সত্যি সত্যি ঔষধ খাওয়া বন্ধ করে দেব। আগামীতে হাতে পায়ে ধরতে আসবে না, প্রয়োজনে আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু অসহায় চোখে উৎসের দিকে তাকিয়ে আছে। হুটহাট করে কিছু বলে দেওয়া বা কোনো সিদ্ধান্তে চুপচাপ মেনে নেওয়া, দুটোই এখন বোকামি হবে। এতক্ষণ সে মাথা ঠান্ডা করে ভাবছিল কি বলা যায়, কিন্তু কিছুতেই কিছু মাথায় আসছে না। শুধু মনে হলো দুজনের আলাদা করে একটু কথা বলা প্রয়োজন। সে লজ্জায় মাথাকে ফারিনা বেগমের দিকে এগিয়ে গেল, মাথা নিচু করে বলল, আম্মা, আমি একটু ওর সাথে আলাদা করে কথা বলি। রাস্তায় একটু ঝামেলা হয়েছিল তো, তাই মাথাটা একটু গরম। আমি একটু বোঝাই, কাজী সাহেব আসতে আসতে আমরা একটু ফ্রেশও হয়ে আসি। ফারিনা বেগম
নিশ্চুপ রইলেন। মেয়েটা ভুল কিছু বলেনি ভেবে বললেন, যাও, 10 মিনিট সময় দিলাম। 10 মিনিট পরই আমি তোমাদের দুজনকে আবার এখানে চাই। চাই মানে চাই। কথার যেন কোনো নড়চড় না হয়। আজ যদি আমার সামনে আবার বিয়েটা না হয়, তাহলে আমি কিন্তু একটা করে ফেলবো কিছু। উৎস, আমাকে নিশ্চয়ই তুমি চেনো। আমার কথার যেন কোনো অন্যথা না হয় এবার। কথাগুলো বলেই ফারিনা বেগম তটস্থ পায়ে নিজের রুমে চলে গেলেন। উৎস নিতুকে উদ্দেশ্য করে বললেন। আমার সাথে আসুন। নিতুকে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিল উৎস। উৎস রুমের লাইট অন করতেই নিতুর রুমের চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। উৎস একটা চেয়ারে নিতুর দিকে এগিয়ে দিয়ে বলল। বসুন। কিন্তু বাধ্য মেয়ের মতো চেয়ারে গিয়ে বসলো। চেয়ারের ঠিক সামনেই খাট, সেখানে মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইল উৎস। নিতু কি বলবে বুঝতে পারছে না, সে শুধু উৎসকে দেখে যাচ্ছে। কানে বারবার উৎসের প্রথম বিয়ের কথা বাজছে। আগ্রহ দমাতে না পেরে সে বলে উঠল। আপনার ডিভোর্স হয়েছে? মাথা তুলে সোজা হয়ে বলল উৎস। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। নিতুর দিকে থেকে চোখ সরিয়ে নিয়ে বলল। হ্যাঁ, কতদিন আগে? প্রায় 5 বছর আগে আমার ঘর ভেঙেছে। তার জন্যই আপনার মা আপনার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছেন। বাড়িতে হয়তো আর কেউ নেই। আপনার ভাই বা বোন কেউ আছে? না। আপনার উচিত এখান থেকে গিয়ে সব সত্যি বলে দেয়া। উৎস নিতুর থেকে অসহায় চোখে তাকিয়ে বলল। আম্মা একবার স্ট্রোক করেছে, মিনি স্ট্রোক কয়েকবার করেছে। ডাক্তার বলেছে আর 2বার স্ট্রোক করলেই আম্মা মারা যাবে। তাছাড়া হুমকি দিলে ওষুধ খাওয়া বন্ধ করে দেবে। সোহাকে ওই পিচ্ছি মেয়েটাকে বিয়ে করতে বাধ্য করবে। যাদের ফ্যামিলিকে 2 চোখে দেখতে পারি না আমি, ফ্যামিলির সব কটা পাগল। কোন দিকে যাই বলুন তো? কিছুক্ষণ নীরব রইল নিতু। উঠে দাঁড়ালো সে। জানালার দিকে এগিয়ে গিয়ে বলে উঠল। কি করবেন ভাবছেন? উৎস উত্তরে বলল। বুঝতে পারছি না। আর যাই করি নিজের চেয়ে অর্ধেক বয়সী ওই মাথামোটা মেয়েকে বিয়ে কিছুতেই করব না। আপনি তো আমার কথা বলেছেন। ওই মেয়ের পর্ব তো আহ, ওখানেই শেষ। আমাদের বিষয়ে কি ভাবছেন? জানি না। উঠে দাঁড়ালো উৎস। নিজেও জানালার দিকে এগিয়ে গিয়ে বলল। কথাটা আপনাকে এই মুহূর্তে বলা বোকামি, গাধার মতো কাজ, তবুও বলছি। বিয়ে করবেন আমাকে? 3টা মাস সময় দিন আমাকে। আমি 3 মাসের ছুটিতে এসেছি। এর মধ্যে আম্মাকে সব বুঝিয়ে বলবো, নয়তো প্রথম জনের মতো আপনিও চলে গেছেন বলে আম্মাকে জানাবো। বুকের ভেতরটা কেঁপে কেঁপে উঠল নিতু। বিয়েটা তো অন্যভাবেও হতে পারত। এভাবে নাটকীয় ভাবে কেন সব কিছু হতে হবে তার সাথে? তার জীবনে কেন নতুন নতুন নাটকের দেখা মিলে? বাহিরের দিকে থেকে চোখ সরিয়ে উৎসের দিকে তাকালো নিতু। বলল। অভিনয় করতে বলছেন? এক বিপদ থেকে বাঁচিয়ে আর এক বিপদে ফেলছেন। এটা তো আরো ভয়ঙ্কর বিপদ। ভয়ঙ্কর বিপদ কেন বলছেন? আপনার তো আশ্রয় প্রয়োজন। তাছাড়া খুব সহজে তো দেশ ছেড়ে যেতেও পারবেন না। আপনি এখানে থেকেই না হয় আস্তে ধীরে সব কিছুর ব্যবস্থা করুন, আমি আপনাকে সাহায্য করব। কিন্তু কাঁপা কাঁপা গলায় বলল। মাকে ঠকাবেন? তাকে ভালো রাখতে তো আর কোনো উপায় দেখছি না। আমি আবারও কাউকে ভালোবাসতে চাই না, আর বিশ্বাস করেও হতাশ হতে চাই না। নিতু মাথা নিচু করে উৎসের থেকে নজর লুকিয়ে বলল। ভালোবাসা একদিন, এক দেখা বা একবার কণ্ঠ শুনেও হয়ে যায়। আমি যদি আপনাকে এই 3 মাসে কোনোভাবে ভালোবেসে ফেলি, তাহলে আমার কি হবে? এর দায়ভার কি আপনি নেবেন? যদি আমার এই 3 মাসে আপনার সাথে সারা জীবন কাটানোর শখ জাগে তখন? কোনো জবাব শুনতে পেল না নিতু। মাথা তুলে চাইলে উৎসর দিকে চোখে চোখ পড়ল দুজনের। উৎস বলল। এরকম কিছুই হবে না নিতু। আমি আপনার থেকে দূরে থাকব। আমাদের সম্পর্ক বাহিরে আম্মার সামনে, মানুষের সামনে স্বাভাবিক হলেও সবার অন্তরালে আমরা এখন যেমন তেমনই থাকব। আমাদের বিয়ের চুক্তিটা শুধু 3 মাসের জন্য হবে, এরপর আপনি মুক্ত। নিতু উৎসের দিকে চোখ সরিয়ে নিয়ে মৃদু গলায় বলল। একটা ঘরে নারী পুরুষের জীবন যাপন করার, একসাথে থাকার মানে বোঝেন মেজর সাহেব? হেসে বলল। মাসের পর মাস শুধু দেশের কথা ভেবে বেঁচে থাকতে হয়। এই হৃদয়ে দুর্বলতা খুব সহজে আসবে না, চিন্তা করবেন না। ভেবে বলছেন? 100%। আমার লজ্জা লাগছে এটা ভেবে যে আপনার একটা উপকার করে এত বড় একটা বিপদে ফেলতে হচ্ছে। নিতু মৃদু হেসে বলল। আপনার আম্মার জন্য আমি রাজি, তিনি ভালো থাকুক। কৃতজ্ঞতায় পরিপূর্ণ হলো উৎসের দু চোখ। মৃদু গলায় বলল। আমাদের নিজেদের সম্পর্কে
আরও কিছু কথা বলে নেওয়া প্রয়োজন। আমার আম্মা খুবই বুদ্ধিমতী একজন মানুষ। নিতু উৎসকে আশ্বস্ত করে বলল। ভয় নেই, আমি সামলে নিব। এখন চলুন, আমাদের সময় শেষ। রুমে দুজনের আলাপ আলোচনা শেষ হতেই বাহির থেকে তাদের ডাক পড়ল। উৎসের মনে এখনো দ্বিধা। নিজের মাকে বলা মিথ্যেটা সত্য করার জন্য কি একটা মেয়েকে এভাবে বিপদে ফেলা উচিত হবে? মন সায় দিল না উৎসের। একটা অচেনা অপরিচিত মেয়েকে এসে সাহায্য করার জন্য এই বাড়িতে এনেছিল। তাকে নাটক সিনেমার মতো হুটহাট বিয়ে করে ফেলতে পারে না। জীবনে যে বড্ড কঠিন। মনে মনে সিদ্ধান্ত নিল মেয়েটাকে এভাবে বিপদে এসে ফেলবে না। মেয়েটা তারই সাহায্যে প্রতিদান হিসেবে বিয়ের মতো সম্পর্কে রাজি হয়ে জীবনটা নষ্ট তো অন্তত করতে পারে না। বিয়ে জিনিসটা কোনো ছেলে খেলা নয়, এটা সারা জীবনের সম্পর্ক। উৎসের এখন নিজের ওপরেই নিজের রাগ হচ্ছে। নিতকে সে 3 মাসের জন্য বিয়ে করতে চায়, এমন কথাটা প্রস্তাব দিল কিভাবে? এমন একটা নিচু মন মানসিকতার পরিচয় সে এত সহজে দিল? বিপদে পড়লে কি মাথা এভাবেই কাজ করা বন্ধ করে দেয়? উৎস তো এমন মানুষ নয়, সে কখনো ভুল সিদ্ধান্ত নিতেও পারে না। নিতু আর উৎস নিচে নেমে এলো। উৎসের বুক এখনো কাঁপছে। কিছুক্ষণ পর পর নিতুর মুখের দিকে তাকাচ্ছে শুধু। নিতু বেশ স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। ওদিকে উৎস হাঁসফাঁস করছে ভেতরে ভেতরে। দুজনকে পাশাপাশি বসানো হলো। এতটা সময় কেটে যাওয়ার পর নিতু মোটে একবার পাশে পুরুষটির দিকে তাকালো। মনে হয়তো কোনো এক অজানা কারণে শান্ত হলো। মানুষটাকে নিজের ভাবতে ভালো লাগছে তার। কি অসম্ভব মায়া এই মানুষের কায়ায়। মনে মনেই বলে উঠল। আপনি আমার কাছে থেকে এবার আর কিছুতেই ছাড়া পাচ্ছেন না মেজর সাহেব। গুনে গুনে প্রায় 11 বছর বিরহ সহ্য করেছি। সে যখন আপনার প্রাক্তন হয়ে গিয়েছে, সুতরাং আজীবনের জন্য বর্তমান শুধু আমিই হব। ফারিনা বেগম রুম থেকে বেরিয়ে আসতেই উৎস উঠে দাঁড়ালো। নিস্তেজ গলায় বলল। তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে আম্মা। আমরা কি 5টা মিনিট একটু আলাদা করে কথা বলতে পারি? ফারিনা বেগম গম্ভীর মুখে বললেন। এসো। উৎস নিতুকে ওখানেই বসিয়ে রেখে মায়ের রুমে এসে বসেছে। মা এবং ছেলে পাশাপাশি বসে আছে। উৎস কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। বারবার শব্দের এলোমেলো হয়ে যাচ্ছে। নিজেকে যতটা সম্ভব ধাতস্থ করে বলল। আম্মা, আমি মিথ্যে কথা বলেছি। তোমার জিতকে প্রাধান্য দিয়ে, তোমার অসুস্থতাকে ভয় পেয়ে আমি একটা মেয়ের জীবন কিছুতেই নষ্ট করতে পারি না। উনি বিপদে পড়েছিলেন আর আমি সাহায্য করতে বাড়িতে নিয়ে এসেছিলাম, কিন্তু এর মধ্যে এত সব কাণ্ড হয়ে গেল। আমার কথায় উনি বিয়েতে রাজি হয়ে গেছেন, এই বিষয়টা আমাকে অবাক করেছে। উনি অপরিচিত একটা মানুষকে বিয়ে করে নিতে চাচ্ছেন। আম্মা, তার ভালো একটা ক্যারিয়ার আছে, আমি ওনাকে বিপদে ফেলতে পারি না আম্মা। আমি তোমার ওই সোহাকেও বিয়ে করতে পারবো না, পিচ্ছি একটা মেয়ে। আমি ওনাকে ভালোবাসি আম্মা। ভালোবাসতে যুগের পর যুগ সময়ের প্রয়োজন হয় না, ভালোবাসা মুহূর্তেই হয়ে যায়। আমি ভালোবেসেই ওনাকে বিয়ে করতে চাই আম্মা। ভবিষ্যতের কথা আমি নিজেই ভাবতে পারবো। আকস্মাৎ এমন কথা কর্ণকুহরে পৌঁছাতেই বসে থাকা দুজনেই দরজার দিকে তাকালো। নিতু একইভাবেই উৎসের দিকে তাকিয়ে আছে। ফারিনা বেগম দুজনের মুখে দুই কথা শুনে হতভম্বের ন্যায় দুজনের দিকে তাকাচ্ছেন। নিতু এগিয়ে আসতেই উৎস দাঁড়িয়ে গেল। কি বলছেন আপনি? নিতু নরম গলায় বলল। আমি ঠিকই বলছি, আমাকে নিয়ে আপনারা তো ভাবতে হবে না। ফারিনা বেগম এতক্ষণে উৎসকে উদ্দেশ্য করে বললেন। আমার কথা ভেবে তোমার বিয়ে করতে হবে না। তোমার কথা শুনে ভেবেছিলাম আমি আর তোমাদের জোর করব না, কিন্তু মেয়েটা তো অন্য কথা বলছে। সে তোমাকে পছন্দ করেছে। সে যদি রাজি হয় তবুও বিয়ে করবে না। দেখো বাবা, আমার বয়স হচ্ছে, আমার সঙ্গীর প্রয়োজন হয়। তাছাড়া তোমারও বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। এসব ভেবেই আমি এমন একটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম। বলে উঠলেন। উৎস মায়ের কথার প্রত্যুত্তরে কোনো কথা বলতে পারলেন না। সে শুধু নিতুর দিকে তাকিয়ে আছে। নিতু উৎসের দিকে এগিয়ে এসে বলল। আপনি একবার ঠকেছেন বলে এত ভয় পাচ্ছেন, বিশ্বাস করুন, আপনাকে কোনো চেষ্টা করতে হবে না। জোর করে তো আর সংসার করা যায় না। মনের অমিল হলে সংসার টিকিয়ে রাখাও যায় না, পুরোটাই হাতের বাইরে। তাছাড়া এখন সত্যিই আমার একটা ঘর প্রয়োজন। আপনি নিজেই বলেছেন আপনি আমাকে বিয়ে করেছেন। বাইরে যে মানুষগুলো আছে তারা সবাই এটা জানে। এখন আপনি বিয়ে না করলে আমি যেমন ঘর ছাড়া হব, ঠিক তেমনই আপনার আর আপনার আম্মার মান সম্মান নষ্ট হবে। বাইরের পরিবেশ সম্পর্কে ভাবতে পারছেন? সকাল থেকে ঠিক কত দিন কি কি ফেস করতে হবে আপনাদের। আমার তো প্রাণটাই চলে যেতে পারে।
আমি রিকোয়েস্ট করছি আপনি একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আমি নিজেই রাজি, শুধু আমার জন্য। উৎস অন্যদিকে ঘুরে পড়ল। বিয়ে কোনো ছেলে খেলা নয় নিতু। ফারিনা বেগম চকিতে উঠে বলে উঠলেন, মান সম্মান নিয়ে খেলা করা যায়? যথেষ্ট বয়স হয়েছে তোমার, এখনও ভাবো কি করবে? বাহিরের মানুষের মুখ তুমি আঠা দিয়ে আটকাবে নাকি রিভলভারের গুলি, সেটা তুমি জানো। নিতু ছলছল চোখে আরশি জানালো, দয়াই করুন না হয় একটু। আপনি তো আমাকে চেনেন, পুরোপুরি জানেন হয়তো না, কিন্তু যথেষ্ট চেনেন। অপরিচিত নই আমি আপনার। বাইরেই যদি বিয়ে হয়ে যেত তাহলে তো অস্বীকার করতে পারতেন না। আমি জানি না আপনার প্রতি এমন কম সময়ে দুর্বলতা কেন এসেছে। আশা করছি আপনি আমার চোখের দিকে দেখলেই বুঝতে পারবেন। নিতু কথা বলার সময় উৎস তার দিকে তাকিয়ে সব কথা শুনছিল। শেষ বাক্য বলাতেই চোখ সরিয়ে নিল সে। ফারিনা বেগম রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলেন, 2 পা এগিয়ে বললেন, দুজন কথা বলে নাও, আরও কিছু সময়। প্রায় 15 মিনিট পর দুজনে বেশ স্বাভাবিকভাবেই বেরিয়ে এলো। তাদের কাউকে দেখে বোঝার উপায় নেই কিছুক্ষণ আগে কি সঠিক কি হয়েছে। উৎস বাইরে এসেই মাকে উদ্দেশ্য করে বলল, আম্মা, কাজী সাহেব এসেছেন। ফারিনা বেগম মৃদু হেসে দুজনকে কাছে ডেকে বসালেন। রাতেই তার কথা মতো মেজর মুফতাসিম ফুয়াদ, উৎস এবং ক্যামেলিয়া কায়নাত নিতুর বিবাহ সম্পূর্ণ হলো। আত্মীয় কেউ কেউ বিয়ে পরে চলে গিয়েছেন, আবার 2-1 জন থেকে গিয়েছেন। ফারিনা বেগম এখন বেশ স্বাভাবিক। নিজেই নিতুকে নিয়ে অনেকক্ষণ আগে নিজের রুমে গিয়েছেন। নিতুকে নিয়ে যাবার আগে উৎসকে রুমে পাঠিয়ে দিয়েছেন তিনি, যেন উৎস পোশাক পরিবর্তন করে নিতে পারে। কাজের মেয়েটাকে দিয়ে দুজনের জন্য খাবারও পাঠিয়ে দিয়েছেন। ফারিনা বেগম নিজের ওয়ার্ড্রোব থেকে বেশ কয়েকটা শাড়ি বের করে বিছানায় ছড়িয়ে দিয়ে নিতুকে বললেন, এগুলো সব আমার শাড়ি, আজকের রাতের জন্য এখান থেকে একটা নাও। আমি আগামীকালই উৎসকে বলবো, ও তোমাকে সব কিনে দেবে। দুজন গিয়ে কিনে নিয়ে এসো। এখন যেটা পছন্দ হয় সেটা পরো। গায়ে যেগুলো আছে সব খুলে ফেলো। এই যে বক্সে হালকা কিছু গহনা আছে, সব পরবা। নতুন বউরে গহনা ছাড়া মানায় না। আমি বাহিরে অপেক্ষা করছি। শাড়ি পরতে পারো তো নাকি? নিতু একপাশে মাথা নেড়ে বলল, জি আম্মা, পারি। তাহলে পরে নাও, রুমে দিয়ে আসবে কেউ তোমাকে। অনেক রাত হয়ে গেছে। বলেই রুম থেকে বেরিয়ে গেলেন ফারিনা বেগম। নিতু বেছে বেছে সবুজ রঙের শাড়িটা নিল। মা বলে, সবুজ রং গায়ের রং নাকি ফুটে ওঠে। নিতুকে সবুজ রঙে অপসরা লাগে। শাড়িটা গায়ের উপরে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিতু বিড়বিড় করে বলল, ভাগ্য আমাদের আবার এক করে দিল উৎস। শুধু এক নয়, আমি আজ থেকে আপনার বিবাহিত বউ। আমি বড্ড লোভী মেয়ে, সংসারের লোভ শিরায় শিরায় ছড়িয়ে আছে। এই সংসার, আপনার মা, এমনকি আপনি সব আমার হবেন। বাইরে যেটা চলবে আপনার সাথে, ঘরেও সেটাই চলবে। আমি আমাদের কিছুক্ষণ আগে হওয়া কথাবার্তা সব ভুলে গেলাম। আমার নাম যশ খ্যাতি চাই না, এবার আমার আপনাকে চাই উৎস। পুরনো ভালোবাসার সামনে এসে দাঁড়ালে আমার কেন ফিরিয়ে দেওয়ার সাধ্য কারণ নেই। 3 মাসের সংসার সম্পর্ক কিছুই ভাঙবে না। আপনি নতুন করে প্রেমে পড়বেন, ভালোবাসবেন আমায়। আপনার আম্মাকে ভালো রাখার পরিবর্তে আপনাকে আমি চাইতেই পারি মিস্টার মেজর মুফতাসিম ফুয়াদ উৎস। পোশাক পরিবর্তন করে শাশুড়ির সাথে টুকটাক কথা বলে নিতু যখন উৎসের রুমের দরজায় নক করলো, তখন তোরে ঘড়িতে রাত 1টা। সমস্ত শহরের মানুষ হয়তো ঘুমিয়ে গিয়েছে, জেগেও আছে। শহরে সেই প্রেমিক প্রেমিকা বা প্রেমে উন্মাদ যুগল। নিতু দরজায় ঠকঠক আওয়াজ করলো। মিনিটের মাথায় উৎস এসে দরজা খুলে দিল। অ্যাশ কালারের টি শার্ট আর কালো রঙের ট্রাউজার প্যান্ট পরে আছে। উচ্চতা এত বেশি যে নিতুর নিজেকে বাচ্চা বাচ্চা লাগছে। উঁচুর সামনে দাঁড়ানো সবুজ রঙের শাড়ি পরিহিতা নারীকে দেখছে। হালকা সাজ, হালকা গহনা, গাঢ় সবুজ রং নিতুর গায়ে ফর্সা রঙকে আরো উজ্জ্বল করেছে। উৎস নিতুর মুখের দিকে তাকিয়ে বলল, আবার সেজেছেন? নিতু মাথা নিচু করে বলল, আম্মা জোর করে সাজিয়ে দিয়েছেন। এই যে ওনার শাড়িটা পরিয়ে দিল। আম্মা পাগল হয়েছে, ভেতরে আসুন। নিতুর ভেতরে আসতে আসতে বলল, আম্মা তো আর জানে না আপনার মনের মধ্যে কি চলছে। আপনি তো জানেন। আমি সাজাতে নিষেধ করলে উনি বুঝে যেতেন না?
বুঝেছি। এখন বলুন কোথায় ঘুমাবেন? কোথায় ঘুমাবো মানে? বিছানায় নাকি সোফায়? আমি সোফায় ঘুমোতে পারি না। আমিও। তাহলে এক কাজ করুন, আপনি বিছানায় ঘুমান আর আমি নিচে ফ্লোরে ঘুমাই। নিতু খাট পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, খাট অনেক বড়। আমি এই প্রান্তে আর আপনি ওই প্রান্তে ঘুমালেও মাঝে আরও 3 জনের জায়গা থাকবে। আপনি খাটে ঘুমালে আমার কোনো অসুবিধা হবে না। সবাই যেহেতু সিনেম্যাটিক হচ্ছে, বিছানায় বিছানায় ঘুমানোটাও হোক। উৎসুক গলা খাকারি দিয়ে বলে উঠল। আপনার ঘুমানো ভালো? নিতু ভ্রু কুঁচকে বলল, ভালো না মানে? ঘুমের মধ্যে কাউকে জড়িয়ে ধরা বা চুমু খাওয়ার অভ্যাস আমার নেই, বা কারোর কোথাও লাথি দেওয়ার অভ্যাস নেই। দিন ঘুমিয়ে পড়ুন। প্রায় রাত দুটো। নিতুর চোখে ঘুম নেই। চারিদিক থেকে দুশ্চিন্তা যেন ঘিরে ধরেছে তাকে। মাঝে মাঝে এটা ওটা ভেবে দমবদ্ধ লাগছে। কিছুক্ষণ পর পর প্রলম্বিত শ্বাস ফেলছে। রাতে শোয়ার আগে সে ফোনটা 2 মিনিটের জন্য অন করেছিল। ফটোশ্যুটের চুক্তি যে কোম্পানির সাথে হয়েছিল তাদের সাথে যোগাযোগ করে জানিয়েছে কাজটা সে সম্পন্ন করতে পারবে না। অ্যাডভান্স যা নিয়েছিল সেটা ফিরিয়ে দেবে এবং যা ছবি ওঠানো হয়েছে তা যেন সোশ্যাল মিডিয়ার কোনোভাবেই না যায়। পোশাক গহনা যা সাথে এনেছে সব কিছু হিসেব করে কুরিয়ার করে দেবে। ওপাশ থেকে তারা নিতুকে আশ্বস্ত করেছে সব কিছু নিতুর কথা মতোই হবে। এদিক দিয়ে নিশ্চিন্ত হলেও ঘুমাতে পারছে না সে। শাড়ি পরে রাতে ঘুমানো তো তার দূর, শাড়ি পরে বেশিক্ষণ থাকারই অভ্যাস নেই তার। অস্বস্তি অনুভব হচ্ছে সর্বদা। এপাশ ওপাশ হচ্ছে শুধু। উৎসকে ডেকে সমস্যার কথা জানাবে কি? না, সেটা ভাবছে সে। শেষমেশ নিতুকে আর কষ্ট করে উৎসকে ডাকতে হলো না। নিতু নড়াচড়া টের পেয়ে বলে উঠল। খাটে এমন লাফালাফি কেন করছেন? ভেঙে যাবে তো। নিতু মুখ ফুলিয়ে বলল, মেজর সাহেবের খাট এত কম দামি কাঠ দিয়ে বানানো নাকি যে আমার মতো চিংড়ি লাফালে ভেঙে যাবে? কি হয়েছে সেটা বলুন, এত নড়চড় করছেন কেন? নিতু এবার গম্ভীর গলায় বলল, আমি শাড়ি পরে থাকতে পারি না, তখন খুব কষ্টে ছিলাম। শাড়ি পরে রাতে ঘুমানো আমার জন্য অসম্ভব ব্যাপার। তো বিয়ে করেছেন, শাড়ি পরবেন না? বউরা তো শাড়ি পরেই থাকবে, তাই না? শুনুন, একদম খোঁটা দেবেন না। বউরা দিনে শাড়ি দিনে পরলেও রাতে বর ঠিকই শাড়ি খুলে ফেলে, বউকে স্বস্তি দেয়। আর তাছাড়া বিয়ে আপনার মান সম্মান বাঁচাতেই করেছি। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের সামনে আপনার আর আপনার মাকে ছোট হতে হতো। সুতরাং আমার ভালো মন্দ দেখার সম্পূর্ণ দায়িত্ব আপনার। নিতু, আমাদের দুজনের সমস্যাকে সামনে রেখে দুজনের মতোই বিয়ে হয়েছে, ভুলে যাচ্ছেন কেন? নিতু মুখ গোমরা করে বলল, হয়েছে হয়েছে, এত মনে করিয়ে দিতে হবে না। আমি শাড়ি পরে ঘুমোতে পারছি না। আমার জন্য টি শার্ট আর প্যান্টের ব্যবস্থা করুন, হাফ প্যান্ট হলেও চলবে। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে উঠে বসল উৎস। থতমত খেয়ে শুধালো, কি? আপনি আমার সামনে হাফ প্যান্ট পরে ঘুমাবেন? নিচু চাপা স্বরে বলল, কেন? আপনি ঘুমাবেন না? সারা রাত তাকিয়ে তাকিয়ে আমার পা দেখবেন? ছি মেজর সাহেব, ছি! আপনার চরিত্র এত খারাপ। এই তো বিয়ের আগেই নিজের চরিত্রের প্রশংসা করছিলেন, কবুল বলার পরেই আসল রূপ বেরিয়ে আসতে শুরু করেছে দেখছি। একটা মেয়েকে আপনি ওভাবে দেখবেন? লজ্জা করবে না? মান সম্মান থাকবে আপনার? হুম? সকালে আমাকে এত সুন্দর মুখটা দেখাবেন কিভাবে বলেন তো? উৎস খাটের পাশে টেবিল ল্যাম্পটা অন করলো। নিতুকে ধমক দিয়ে থামাতে বলে উঠে দাঁড়ালো। ওয়ার্ড্রোবের এটা ওটা ঘেটে একটা কালো টি শার্ট আর নিজের 3/4 প্যান্ট এনে নিতুকে ধরিয়ে দিল। নিতুর যে উচ্চতা তাতে এই প্যান্ট নিশ্চিন্তে ফুল প্যান্ট হয়ে যাবে। টি শার্ট আর প্যান্ট এনে নিতুর হাতে ধরিয়ে দিয়ে বলল, নিন, এগুলো পরে আসুন। নিতু মিটিমিটি হেসে বলল, হাফ প্যান্ট পেলেন না? আপনার দেখতে সুবিধা হতো। ফর্সা, আবেদনময়ী, ইংরেজিতে সেক্সি, নরম পা। এরপরেও আপনি কিভাবে চরিত্রবান থাকেন সেটাও দেখতাম। সাহস করে এনে দিয়ে দেখুন, আপনার চরিত্রে হৃষ্টপুষ্ট দাগ পড়ে যাবে মেজর সাহেব। উৎস তাতে দাঁত চিপে বলল, কয়েক ঘন্টায় এত পরিবর্তন, এত কথা কিভাবে আসতে শুরু করেছে পেট থেকে? শুনুন, মুখ দিয়ে যদি আর একটা কথা বের হয় তাহলে মুখ বন্ধ করে দেব। নিতু দাঁড়িয়ে গেল। উৎসে সোজাসুজি দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বলল, কিভাবে? চুমু দিয়ে? ওসবও আপনি পারেন? বিবেকে বাঁধবে না? একটা মেয়েকে বিয়ে করে নিজের রুমে, নিজের খাটে, নিজের পাশে থাকতে দিয়েছেন বলে এভাবে সুযোগ নেবেন? এসব করতে পারবেন আপনি?
উৎস নিতুর এসব কথাবার্তায় অবাক হচ্ছে। এই মেয়ে এইভাবে এইরকম এত কথা বলতে পারে? আইডিয়া ছিল না তার। আর এত রাতে এসবই বা কেন বলে তার মেজাজটা গরম করছে কে জানে। একে ভয় দেখাতে বড় চোখ ধমক কিছুই কাজ করছে না। দেখে ড্রয়ার থেকে রিভলভার এনে মাথায় বালিশের পাশে রেখে শুয়ে পড়ল। চোখের ওপর হাত রেখে বলল, কারো মুখ দিয়ে আর একটা কথা বের হলে এত রাতে আজ রুমে গুলি চলবে বলে দিলাম। উৎস উক্ত বাক্যের পর নিতু আহার সারা শব্দ পাওয়া গেল না অনেকক্ষণ। নিতু চেঞ্জ করে এসে চুপচাপ শুয়ে আছে প্রায় 5 মিনিট। তারপর 10 মিনিট, আরও 12 মিনিট, 15 মিনিট এভাবে কেটে যাওয়ার পর উৎস কি ভেবে পাশ ফিরে নিতুর দিকে তাকালো। সাথে সাথে চোখ পড়ল কপাল ডুবিয়ে রাখা দুইটি চোখ। নিতু এক পলকে তার দিকে চেয়ে আছে। উৎসকে তার দিকে তাকাতে দেখে ফিক করে হেসে ফেলল সে। বলে উঠল, আপনি চাইছেন আমি কথা বলি, আপনাকে বিরক্ত করি, অথচ সেটা করলে রাগ দেখাচ্ছেন। শুনেছি মেয়ে মানুষই শুধু ন্যাকামি করে, মেয়েকে রাগ দেখায়, আহ্লাদ করে। এখন দেখছি বুড়ো পুরুষ মানুষও বাদ নেই। ভ্রু কুচকালো উৎস, চাপা শ্বাস ফেলে বলল, আমাকে দেখে কোন দিক দিয়ে বুড়ো গোছের মনে হলো? আপনার আম্মা বলেছে আপনার বয়স 35। এই বয়সে কেউ কচি তো আর থাকে না। উৎস নিতর এহেন কথাবার্তার জবাবে বলে উঠল, 30 পেরিয়ে গেলে পুরুষ মানুষ তার প্রেয়সীকে রাজরানী করে রাখতে পারে। ভালোবাসায় কোনো কমতি থাকে না। তারা নিব্বাদের মতো মুখ ফুলিয়ে প্রেয়সীর হৃদয় দহন ঘটায় না। তারা হয় সঠিক পুরুষ। নিতু এবার হঠাৎই নিস্তেজ গলায় বলে উঠল, কিন্তু আপনি তো শপথ করে বসে আছেন আপনি আর কাউকে ভালোবাসবেন না। উৎস আর কোনো কথা বলল না। নিতু মনে মনে বলল, বিয়ের আগে আমার অসহায়ত্ব দেখিয়েছি, কিন্তু বাবার জন্য না। আপনাকে দেখার পর আপনাকে না পেয়ে আমার নিজেকে বড্ড অসহায় লাগছিল। আপনি যতই বলুন না কেন যে আপনি সহজে কাউকে ভালোবাসবেন না, বিশ্বাস করতে পারবেন না আমি সেই কঠিন কাজটাই করে দেখাবো। আপনি আমাকে ভালোবাসবেন। 11 বছর আগের সেই সত্যিটা জানার পর তো চোখে হারাবেন। নিতু জবাবের আশায় কিছুক্ষণ উৎসের দিকে চেয়ে রইল। জবাব পাবে না বুঝতে পেরে আস্তে করে চোখ দুটো বন্ধ করে নিল। মনে মনে চাইল এই ক্ষণেই ঘুম নেমে আসুক। প্রিয় মানুষের সাথে কথা বলার স্পৃহা এত রাতে আর না জাগুক। যদি পুনরায় দুঃখ পাওয়াই হয় তবে মন থেকে দূরত্ব বাড়ুক। ভোর 6টার অ্যালার্ম বেজে উঠল। ঘুম ঘুম চোখে অ্যালার্ম বন্ধ করে কিছুক্ষণ ওভাবেই বসে চোখ বন্ধ করে রইল উৎস। ছুটিতে বাড়ি এলে এই রুটিনের অন্যথা হয় না তার কোনো সময়। 6টা থেকে 8টা অবধি এক্সারসাইজ চলে। বাড়ি ফিরে গোসল সেরে তারপর নাস্তার টেবিলে গিয়ে বসে সে। আজকেও তার অন্যথা হলো না। চোখ না খুলতেই নড়বে তখনই বুকের দিকটায় ভারী কিছু বাঁধলো মনে হলো। চোখ খুলতেই নিজের বুকের সাথে লেপ্টে থাকা আরও একটা শরীর আবিষ্কার করলো। পরক্ষণে যখন মনে হলো নিতুর কথা তখনই ছিটকে দূরে সরে গেল সে। বিছানার দিকে এদিক ওদিক দেখতেই বুঝতে পারলো নিতু নয়। রাতে সে নিজেই নিজের জায়গা ছেড়ে নিতুর দিকে সরে গিয়েছে। চোখ খিচে বন্ধ করে নিল সে। নিজের কর্মকাণ্ডে সে নিজেই হতাশ। মনে মনে সিদ্ধান্ত নিল আগামী রাত থেকে বিছানায় সে কিছুতেই ঘুমাবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ঠিকঠাক করে নিল। উঠে বসে নিতুর দিকে চোখ যেতেই আরেক দুর্ঘটনার শিকার হতে হলো। নিতুর পোশাক ঠিক নেই। কালো টি শার্টের খানিকটা উঠে যাওয়ায় নিতুর মেয়েদহীন ধবধবে সাদা উদর স্পষ্ট দেখা যাচ্ছে। কালো রঙের শরীরের রং যেন আরো বেশি উজ্জ্বল হয়ে ধরা দিয়েছে। তাতে দাঁত চেপে চোখ বন্ধ করে নিল উৎস। একদিনে এত কিছু কিছুতেই সহ্য করতে পারছে না সে। নিজের ওপর কি পরিমাণ রাগ হচ্ছে সেটা শুধু সে নিজেই জানে। পায়ের নিচের দিক থেকে কমফোর্টার তুলে চলতি নিতুকে মুখ অব্দি ঢেকে দিয়ে বিছানা থেকে নেমে এলো। এক্সারসাইজের জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে গেল। নিতুর ঘুম ভাঙল 7:30টার পর। ফারিনা বেগম নিজে এসে তাকে ডেকে গিয়েছেন। অনেক রাত করে ঘুমাতে যাওয়ার কারণে চোখ থেকে ঘুম কিছুতেই হচ্ছে না। সে ছোটবেলা থেকেই দেখেছে বিয়ের পর দিন বউ সকাল সকাল ওঠে, বাড়ির সবার সাথে কাজে হাত লাগায়। উঠতেও ইচ্ছে করেছে, আবার চোখও খুলতে পারছে না। অবস্থা বেগতি বুঝে নিজেই মনের সাথে যুদ্ধ করে উঠে বসলো। বিছানায় কমফোর্টার দেখে মনে পড়লো এটা রাতে নেওয়া হয়নি, সুতরাং
হিসেব মতো উৎস এটা দিয়েছে। উৎসের কথা ভেবে মুচকি হাসি হাসল নিতু। নিজের শরীরে পরিচিত এবং প্রিয় মানুষের পোশাক দেখে সেটাই মুখ ডোবালো। কি অসম্ভব সুন্দর সুবাস! চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ টি শার্টের সুবাস নিল নিতু। কিন্তু অদ্ভুত মোহ, কি অসম্ভব মায়া! নিতু টি শার্টে মুখ গুজেই বলে উঠল, আপনার জন্য আমি জীবনের অন্য সব লক্ষ্য ভুলে গেছি উৎস। কবুল বলার পর আমার একমাত্র লক্ষ্য আপনাকে পাওয়া। আমার জীবনে আর দ্বিতীয় কোনো লক্ষ্য নেই। আমাকে যে এবার আপনার ভালোবাসা পেতেই হবে। পূর্বের মতো ভুল আর আমি করব না। আপনার জীবনে আর কাউকে আসার সুযোগ দিব না, কাউকে ফিরতেও দিব না। আপনি শুধু আমার হবেন। কিছু বললেন? কথাটা কানে পৌঁছাতেই নিতু সামনের দিকে তাকালো। উৎস ঘেমে নিয়ে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। নিতু মুচকি হেসে বলল, আপনাকে হট লাগছে উৎস সাহেব। আপনি এভাবে সামনে এলে যে আমার আমার চরিত্রে দাগ পড়ে যাবে। আমার চরিত্রে দাগ পড়ার মতো ঘটনা ঘটলে সেটা আপনার জন্য একদম সুখকর হবে না। উৎস তোয়ালে দিয়ে মুখ মুছছিল। নিতুর এমন কথায় যেন তাজ্জব বনে গেল। ওর দিকে তেড়ে এসে বলল, কি বললেন? নিতু বিছানা থেকে পা ঝুলিয়ে বসে পা নাড়াতে নাড়াতে বলল, বললাম আপনি এভাবে আমার সামনে এলে আমি ভুলে যাব আমি আপনার ভালোবেসে বিয়ে করা বউ নই। আমি কিন্তু আপনার চরিত্রে যখন তখন কালি মাখিয়ে ফেলতে পারি। আপনি চরিত্রবান হলেও আমি কিন্তু চরিত্র নিয়ে পড়ে থাকবো না। ছি, টিজ করছেন আপনি আমাকে? কালকে সেই অসহায় মুখের সাথে আজকের কিছুই মিলছে না। নিজের আসল চেহারা দেখিয়ে দিচ্ছেন। অজানা অপরিচিত পরপুরুষের সাথে কিভাবে কথা বলছেন? ছি! কালকে তো আর আমি আপনার বউ ছিলাম না, আজ হয়েছি। আপনি ভদ্র মানুষের মতো সামনে না এলে আমি অভদ্র হতেই পারি। কি করবেন? কি করতে পারবেন আপনি? খুব তো বুলি ছুটছেন। মেয়ে মানুষের মতো থাকবেন। নিতু উঠে এসে উৎসের টি শার্টে এক প্রকার খামচে দিয়ে তাকে খানিকটা নিচু করে মুখ বাঁকিয়ে নিয়ে হেসে ঠোঁটের দিকে উঁচু নজরে তাকিয়ে বলে উঠল, এই ধরুন যখন তখন চুমু দিয়ে বসতে পারি, শক্ত করে জড়িয়েও ধরতে পারি। আপনার চরিত্রে দাগ ফেলার জন্য যা যা করতে হয় সে সব কিছুই করতে পারি। শুনবেন? আর শুনবেন কি কি করতে পারি? আর উৎস নিজেকে নিতুর থেকে ছাড়িয়ে নিয়ে নিজের দুই গালে চড় দিতে দিতে বলল, নাউজুবিল্লাহ! আল্লাহ, কার কাছে যে কি করিয়ে দিলে! বাঁচিয়ে নাও এবারের মতো। উৎস ওয়াশরুমে ঢুকবে তার আগে আগে নিতু গিয়ে সামনে দাঁড়ালো। উৎস ভ্রুকুটি করে নিতুর দিকে চাইল, মেজাজ দেখিয়ে বলল, এখন আবার কি চাই? গোসলে যাব। বিয়ের পরদিন সকালে গোসল না করলে সবাই টের পেয়ে যাবে আমাদের মধ্যে যে কিছু হয়নি। তাছাড়া রাতে আপনার মা বিয়ের প্রমাণ চেয়েছিল। আজ যদি আমার কাছে বাসরের প্রমাণ চাই, আমি কি আপনাকে সবার সামনে অন্যভাবে প্রকাশ করতে পারি বলুন? আমাদের বাসর রাতে যে কিছু হয়নি সেটা আপনি জানলে ক্ষতি নেই। অন্যদের তো জানাতে হবে আমরা হ্যাপি কাপল। বাসরও আমাদের হয়েছে, কিচ্ছুটি বাদ যায়নি। বড্ড নির্লজ্জ আপনি। এই কয়েক ঘন্টায় অতিষ্ঠ করে তুলেছেন আমায়। আমাকে তো সহ্য করতেই হবে বর সাহেব। দূর হন চোখের সামনে থেকে। আপাতত যাচ্ছি, আবার আসবো, ডোন্ট ওয়ারি। বলে উৎস সামনের ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল নিতু। উৎসের গোসল দিয়ে বের হতে হতে 9টা বেজে গেল। নিতু ইচ্ছে করে অনেকটা সময় নিয়ে গোসল করেছে, অপেক্ষা করিয়েছে ইচ্ছে মতো। উৎসকে এই বাড়িতে বিরক্ত করার মতো কেউ নেই। ছোট বোনটাও অ্যাব্রোডে থাকে পড়াশোনার জন্য। মাঝে মাঝে কথা হয় শুধু। কাজের ক্ষেত্রেও তার কথার ওপর কথা বলার মতো কেউ নেই। এতদিন পর কেউ বিরক্ত করছে, সময় অপচয় করাচ্ছে, বারবার উল্টাপাল্টা কথা বলে মাথা গরম করিয়ে দিচ্ছে। ভাবতেই পুরো শরীর রাগে কিরমির করে উঠছে। গোসল শেষ করে বেরিয়ে মাথা মুছতে মুছতে এদিকে ওদিক খুঁজছে, নিতুকে পেল না উৎস। নিজের দিকে তাকিয়ে প্রলম্বিত শ্বাস ফেলল সে। নিতু এখানে থাকলে নিশ্চিত বডি শেমিং উল্টাপাল্টা কথাবার্তা চলতো কিছুক্ষণ। উৎস তৈরি হয়ে নিচে নেমে এলো। খাবার টেবিলে কেউ নেই, আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। কাজের মেয়েটি এদিক ওদিক ঘুরছিল। উৎস তাকে ডেকে শুধালো, বৌমনি কোথায়? দেখেছো তাকে? আমার রুমে আছে নাকি? মেয়েটা মাথা চুলকে ভাবুক ভঙ্গিতে বলল, আমার রুমে যাইতে দেখি নাই, খুঁজা দেখেন কই গেল। কপালে ভাঁজ পড়ল উৎসের।
এমন সময় কোথাও যাওয়ার কথা না, মায়ের রুমের সামনে গিয়ে কান পেতে কারো সারা শব্দ পেল না। দুশ্চিন্তা যেন গাঢ় হলো। মনটা ভাবতে বাধ্য করলো, নিতু কি পালিয়ে চলে গেল? তার তো যাওয়ার কথা ছিল না। কোথায় সে? উৎস হন্তদন্ত হয়ে বাড়ির সামনে পেছনের দিকে এবং ছাদে খুঁজে দেখল, কোথাও নেই নিতু। মনে একটু ভয় জন্মালো যেন। সে কি সত্যি সত্যিই চলে গেল? তো কেন?